আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি ৪৯তম বিসিএস স্পেশালের আমাদের আজকের ভাইবা স্ট্র্যাটেজি ক্লাসে। সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমরা খুব কয়েকদিন আগেই ৪৯তম বিসিএস এর লিখিত এমসিকিউ টাইপের যে পরীক্ষাটি হয়েছে সেটার রেজাল্টটা পেয়েছি এবং ভাইবাও খুব শীঘ্রই শুরু হবে। তো সেই ভাইবা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বিসিএস এর ভাইবাতে কিভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বা কোন কোন খুঁটিনাটি বিষয় সম্পর্কিত আইডিয়া নিয়ে ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করা ভালো হবে তার উপর একটা প্রস্তুতিমূলক গাইডলাইন সেমিনার আজকে আমরা আয়োজন করছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা কথা বলবো ভাইবা সংক্রান্ত সবকিছু নিয়ে। সো সবাইকে আবারও শুরুতে একটু স্বাগতম জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন করছি যারা ৪৯তম স্পেশাল বিসিএস এ উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তো আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ, ৩৮তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। আমাদের সাথে আপনারা ফেসবুকে যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। তো ফেসবুকে কমেন্ট করতে পারেন কোনো কোয়েরি থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। ৪৯তম বিসিএস স্পেশাল এবং শিক্ষা ক্যাডার যারা আছেন বা শিক্ষা ক্যাডার সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কিত আপনার সার্কুলার দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী আপনারা পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আগামী কিছুদিনের মধ্যে আপনাদের ভাইবা শুরু হবে। তো এখানে যেহেতু কোনো লিখিত পরীক্ষা নেই, সো আপনার এই লিখিত বলতে মানে এমসিকিউ টাইপের পরীক্ষাটাকেই লিখিত পরীক্ষা বলা হয় সাধারণত স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে। সো আলাদা করে যেহেতু কোনো লিখিত পরীক্ষা নেই, আপনার এই এমসিকিউর নম্বরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভাইবার নম্বর এবং এই এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষার নম্বর এই দুইটা একত্রিত হয়ে আপনার চূড়ান্ত রেজাল্ট নির্ধারণ করবে। সো যেটা এমসিকিউ হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, সেটা পরিবর্তন করার আর কোনো উপায় নেই আমাদের হাতে। কিন্তু আমাদের হাতে একটা অপশন আছে, সেটা হচ্ছে ভাইবাটা বা মৌখিক পরীক্ষাটা একটু ভালোভাবে দেওয়া। সো আমরা আজকে চেষ্টা করব মৌখিক পরীক্ষা সংক্রান্ত মানে পিএসসি তে কি কি টাইপের আপনার স্ট্র্যাটেজি অবলম্বন করা যায় বা কিভাবে অল্প সময়ের মধ্যে নিজেকে একটু প্রস্তুত করে কোন কোন বিষয়ের দিকে একটু খেয়াল রেখে বা কিভাবে নিজেকে একটু ডেভেলপ করে অল্প সময়ের মধ্যে ভাইবা অ্যাটেন্ড করা যায় সেই টার্গেটটা আজকে আমরা ক্লাসে রাখবো। সো আসুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো একটা ভাইবা, একটা বিসিএস এর ভাইবা কিভাবে আসলে হচ্ছে আপনার জন্য ক্যাডার নির্ধারণ করতে পারে, আসলে ক্যাডার নির্ধারণ করার বেশ বড় একটা ভূমিকা রাখতে পারে কিন্তু আপনার এই ভাইবা, ঠিক আছে? সো যারা মনে করেন যে ভাইবা বেশি গুরুত্বপূর্ণ না, ভাইবা মোটামুটি দিয়ে আসলেই হবে, তাদেরকে আমি আগে থেকে একটু কেয়ারফুল হতে বলছি বা সতর্ক করছি যে আসলে ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনাকে অবশ্যই অবশ্যই ভাইবা সিরিয়াসলি দিতে হবে, যেন কোনো রকম খারাপ কিছু ভাইবা বোর্ডে আপনি না করেন। সো ভাইবা প্রস্তুতির এবিসি যদি বলি, ভাইবা প্রস্তুতির এবিসি নিয়ে যদি বলি যে ভাইবাতে আসলে আপনি কতটুকু জানেন সেটা তো দেখা হয় অবশ্যই। আপনি কতটা জানেন সেটা দেখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে সেটা উপস্থাপনা করছেন বা আপনার বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি এবং আপনার মানে সোজা কথা উপস্থাপনা যেটা একদম লাইভ আপনাকে দেখছে ভাইবা বোর্ডে, সেই উপস্থাপনাটা আপনার জন্য কেমন বা আপনি কতটা ভালো করতে পারছেন সেটার গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার বেশি গুরুত্ব আছে। সো আপনাকে মনে করেন ভাইবা বোর্ডে 10টা প্রশ্ন করা হয়েছে, আপনি 10টাই উত্তর করতে পেরেছেন। সো আপনি শিওর হয়ে গেলেন যে আমার ভাইবা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমরা ধরে নিতে পারি যে আপনার ভাইবা ভালো হয়েছে। আবার আপনার ভাইভাতে মনে করেন 10টা প্রশ্ন করা হয়েছে, কিন্তু আপনি উত্তর দিতে পেরেছেন মাত্র 3টা বা 4টা, ধরলাম 30% 40%। আপনি মনে করছেন আপনার ভাইভাটা হয়তো ভালো হয়নি, কিন্তু দেখা গেল দিন শেষে আপনি এই 10-এ 10টা উত্তর পেরেছে যিনি, তার থেকেও আপনি হয়তো ভাইভাতে বেশি নম্বর পেয়েছেন এবং পেয়ে ক্যাডার হিসেবেও উত্তীর্ণ হয়েছেন। সো কি আসলে কাজ করে কম উত্তর জানা সত্ত্বেও কিভাবে আপনি ভাইভা বোর্ডকে ইমপ্রেস করতে পারবেন বা ভাইভা বোর্ডের কোন কোন সতর্কতামূলক পন্থা অবলম্বন করা উচিত, সেটাই হচ্ছে একটু আজকে বলবো। সো আমাদের কিন্তু মনে রাখতে হবে ভাইবা কিন্তু এখানে কত নম্বরের, 100 নম্বরের ভাইবা, কিন্তু আপনার 200 নম্বরের না, ঠিক আছে? সো এটা কিন্তু একটু মাথায় রাখবো। আচ্ছা, সো যেটা বলছিলাম যে ভাইভাতে আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, আসুন আমরা একটু
শুরুতেই দেখি। প্রথমেই আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন, আপনার কিন্তু ফার্স্ট লুকটাই ভাইবা বোর্ড প্রথমে দেখবে যে আপনি দেখতে শুনতে কেমন, আপনি কিভাবে ড্রেস বা পোশাক পরিধান করেছেন বা কি টাইপের পোশাক পরিধান করেছেন এবং সেটাতে আপনি কতটুকু কনফিডেন্ট এবং আপনি সেটাতে কমফোর্টেবল কিনা। অর্থাৎ প্রথমেই একটা কথা আছে যে প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। সো আপনাকে ডেফিনেটলি দর্শনধারী ব্যাপারটাকে একটু গুরুত্ব দিতে হবে। আপনি খুব সুন্দর দেখতে হওয়ার দরকার নাই, বা যারা সুন্দর আছেন তাদেরকেই ভাইবা বোর্ডে বেশি নম্বর দেওয়া হয়, ব্যাপারটা এরকম না। কথা হচ্ছে আপনি যে ড্রেসটা পরিধান করেছেন সেই ড্রেসটাতে আপনি কমফোর্টেবল কিনা এটা একটু যাচাই করে নেওয়া আগে প্রয়োজন, ঠিক আছে? নাম্বার টু, ড্রেস, আপনি যে ড্রেসটা পরবেন সেটা পরিপাটি কিনা, বা আপনি যে ক্যারিয়ারের জন্য, মানে এখানে তো সবই শিক্ষা ক্যারিয়ার, সো সেক্ষেত্রে আপনি শিক্ষা ক্যারিয়ারের জন্য আপনি কতটুকু দেখতে, আউটফিট দেখে আপনাকে কতটুকু এলিজিবল মনে হয়, বা আপনাকে প্রথমে দেখেই একটা ভালো লাগার মতো ইমপ্রেশন তৈরি হয় কিনা, এই জিনিসটা কিন্তু আসলে ড্রেস আপনাকে ডিসাইড করে দিবে। সো ড্রেস কোড থাকে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই ড্রেস কোড আছে। সো আমি একটু প্রথমেই বালক বা ছেলেদের কথা বলি বা পুরুষদের কথা বলি। আপনারা যেহেতু এখন ভাইবা দিচ্ছেন, প্রায় অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে, নভেম্বরে ভাইবা, ডিসেম্বরে ভাইবা হবে। সো নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4টা মাসে সাধারণত, আমি আবারও বলি, নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4টা মাসে সাধারণত বিসিএস এর বা পিএসসির ভাইবা বোর্ড গুলোতে আপনাকে ফর্মাল ড্রেসে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়। ফর্মাল বলতে একদম ফুল ফর্মাল, অর্থাৎ উইথ স্যুট। স্যুট পরাটা আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ এই সময়ে। বছরের অন্যান্য সময়গুলোতে অতটা গুরুত্ব দেওয়া হয় না। ইন এনি কেস, যদি আপনি ফরেন ক্যাডার বা অন্যান্য ক্যাডারের জন্য অ্যাপ্লাই না করে থাকেন সেক্ষেত্রে অন্য ব্যাপার। কিন্তু যেহেতু এটা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে পড়ে গেছে, আপনার স্যুট পরে যাওয়াটাই বেটার হবে। তো স্যুটের কালার কেমন হতে পারে? স্যুটের কালার আপনি সবার পছন্দের কালার যেটা ব্ল্যাক, সেটা পড়তে পারেন, অথবা আপনি একটা ব্লু পড়তে পারেন। সো খেয়াল রাখবেন, ব্ল্যাক বা ব্লু যেটাই পরেন না কেন, সেটা যেন খুব বেশি আসলে চিকমিক বা একটু মানে শাইনি বা শাইন করতেছে, আর লাইট রিফ্লেক্ট করতেছে বা গ্লসি বা একটু কেমন যেন লাগতেছে এরকম যেন না হয়। অর্থাৎ শাইনি, গ্লসি বা চিকচিক করা বা আপনার হচ্ছে লাইট রিফ্লেক্ট করা, এই টাইপের জিনিসগুলো যেন না হয়। চেষ্টা করেন কোন রকম কারুকাজ না রাখতে। অনেকে স্ট্রাইপ সহ স্যুট বানান, অনেকে বিভিন্ন রকম ডিজাইন করে স্যুট বানান, বেশি দরকার নাই। একদম ব্ল্যাক বা ব্লুর মধ্যে আপনি ফর্মাল যে স্টাইলটা আছে এক কালারের, সেই স্যুটটা পরার চেষ্টা করবেন। সেটাই আপনার জন্য বেশি মানে ভালো হবে। আচ্ছা, স্যুট কালার গেল, এ বাদেও আরো অনেক কালার অনেকে পড়তে চায় যে অ্যাশ পরবো কিনা বা ওই টাইপের পরবো কিনা, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বাট ব্ল্যাক এবং ব্লুটাকে একটু মানে বেশি পড়তে দেখা যায় বলে এই দুইটার মধ্যে থাকা আমার মনে হয় ভালো, ব্যতিক্রমী না হওয়াই ভালো। তবে ডার্ক অ্যাশ বা লাইট অ্যাশ এই টাইপের স্যুটও কিন্তু অনেকে পরে। সো ইটস আপ টু ইউ কোনটা করবেন, বাট আমার পরামর্শ থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লুর মধ্যেই সীমাবদ্ধ থাকাটা ভালো ভালো। এবার আসি, আপনি যে ফর্মাল শার্ট পরিধান করবেন, শার্টের কালারটা একটু খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই সাদা শার্ট পরতে চায় বা আপনার স্কাই ব্লু টাইপের একটা শার্ট পরতে চায়। এই দুইটা খুব বেশি প্রচলন দেখা যায়। সো আমার মতে গো ফর দেম, গো ফর হোয়াইট আর গো ফর স্কাই ব্লু, কোনো সমস্যা নাই। এই দুইটা ইউনিভার্সালি খুবই রিকগনাইজ, আপনার জন্য ভালো হবে। সো শার্ট নিয়ে আর ঢং করেন না, হোয়াইটের মধ্যে স্ট্রাইপ স্ট্রাইপ দেখার দরকার নাই, বা ডিজাইনের দরকার নাই। এক কালারের সাদা, এক কালারের স্কাই ব্লু, খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? ভালো একটা শার্ট পরেন। শার্টের ক্ষেত্রে একটু ছোট্ট কথা বলতে চাই, এপাশে নিয়ে আসি। শার্টের একটা কলার থাকে না, এই কলারটার দিকে আমি একটু মনোনিবেশ করব। কলারটার ক্ষেত্রে মনোনিবেশ করব এই জন্য, কিছু শার্ট আছে যেগুলো ফর্মাল বা টাই পরার জন্য উপযুক্ত না। অর্থাৎ কলারটা শক্ত না বা ওরকম চওড়া না। তো এই টাইপের শার্ট পরিধান করবেন না, যেটা টাইয়ের জন্য না। টাইয়ের জন্য সুন্দর কলারযুক্ত শার্ট পাওয়া যায়, ফর্মাল শার্ট যে কোনো ব্র্যান্ডের শোরুমে গেলেই পাবেন, বা আপনি দর্জি থেকে বানান বা যেখান থেকেই বানান না কেন, কোনো সমস্যা নেই, আপনি সেটা করতে পারেন, নো প্রবলেম। সো কলারটা যেন অবশ্যই টাই পরার উপযোগী হয়, এটা একটু খেয়াল রাখবেন, টাই পরতে হবে। আচ্ছা, শার্টের সাথে যেহেতু টাইয়ের কথা চলে আসলো, টাইটা নিয়ে একটু কথা বলি। টাইয়ের ক্ষেত্রে হচ্ছে একটা সোবার টাইপের কোনো কালার ইউজ করেন। সোবার টাইপের বলতে হচ্ছে হাঙ্কি পাঙ্কি না, বা মানে ঝক্কর লক্কর ঝক্কর টাইপের কিছু না। তো এটা কেমন ভাই তাহলে? এটা হচ্ছে আপনি যেহেতু হোয়াইট পরছেন বা স্কাই ব্লু পরছেন, এগুলোর সাথে এক কালারের বা একটু হালকা ডিজাইন যুক্ত যে কোনো টাই যাবে। সেক্ষেত্রে আপনি ব্লু পরতে পারেন, লাইট রেড পরতে পারেন, বা অথবা মেরুন পরতে পারেন, ব্রাউন পরতে পারেন, এরকম টাইপের বিভিন্ন রকম আছে। আবার যদি সাদা কালো স্যুট পরেন, ধরেন কালো স্যুট পরেছেন, সাদা শার্ট পরেছেন, টাইয়ের কালারটা কিন্তু
কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে স্ট্রাইপ যুক্ত, সো সেটাও করতে পারেন। সো টাইয়ের বিভিন্ন রকম কালার আছে, বাট একটু সবার টাইপের নেন, খুব বেশি হাঙ্কি পাঙ্কি বা জল জল যেন না করে সেটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, টাই ডাজেন্ট ম্যাটার, ম্যাটার বলতে ওই রকম ভাবে ম্যাটার করে না, বাট এই কুলার মধ্যে থাকেন তাহলে মোর দ্যান ওকে। আচ্ছা, এবার আসেন স্যুটের সাথে তো অবশ্যই প্যান্টটাও সেম কালারের হয়, ব্ল্যাক স্যুট পরলে ব্ল্যাক, ব্লু হলে ব্লু। এবার আসি হচ্ছে শু এর দিকে এবং সক্সের দিকে। সরি, প্রথমে সক্সের কথা বলি। সক্সের কালারটা এক কালার হওয়া ভালো, মানে এক রঙের। সেই এক রঙের মধ্যে আমি আপনাকে পরামর্শ দিব ব্ল্যাক পরেন, ব্ল্যাক হলে ঝামেলা কম। এক কালারের ব্ল্যাক এবং লং সক্স, শর্ট টর্ট পরবেন না, যেন আপনার বসার পরে, মানে আপনি যে ভাইবা বোর্ডে চেয়ারম্যানের সামনে বা বোর্ড চেয়ারম্যান বা মেম্বারদের সামনে যখন বসবেন, আপনি তো টেবিল থেকে একটু দূরে বসবেন, তো আপনাকে ফুল দেখা যাবে এরকম একটা কন্ডিশনে আপনাকে বসানো হবে। সো আপনি বসার পরে আপনার প্যান্ট একটু উপরের দিকে উঠে যায় বসার পরে পা থেকে। সো ওই সময় যেন আপনার কোনো অনাবৃত অংশ দর্শকদের জন্য ভিজিবল না হয়। দর্শক বলতে আপনার ভাইবা বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার, তাদের কাছে যেন ভিজিবল না হয় সেটা একটু খেয়াল রাখবেন। অর্থাৎ লং সক্স পরবেন, ওকে? এক কালারের ব্ল্যাক পরলে ঝামেলা নাই। এবার আসি শু এর ব্যাপারে। শু কেমন করবেন? শু হচ্ছে অক্সফোর্ড শু হইতে হবে। অনেক অনেক কথা বলে ভাই, আমি নিজে অক্সফোর্ড শু ছাড়া ভাইবা দিছি, হয়ে গেছে আল্লাহর রহমতে। সো ডাজন্ট ম্যাটার, বাট স্টিল হোয়াই টেকিং রিস্ক, তাই না? গো উইথ দ্য ফ্লো, যেটা আছে ওইটাই করি। অক্সফোর্ড টাইপের শু বাটা, অ্যাপেক্স বা বিভিন্ন রকম আপনার শোরুমে পাওয়া যায়, একটা কিনে নিয়ে যদি না থাকে, এবং সেই শু এর কালারটা চিন্তা করবেন এমন কালার হতে হবে। দেখেন খেয়াল করে, আমি একটু শু নিয়ে কথা বলছি কেন, শু এর কালার বা শু এর যে লেদারটা থাকবে, সেই লেদারের কালারটা এমন হতে হবে সেটা যেন আপনি যে বেল্ট পরিধান করেছেন এবং আপনি যে ঘড়ি পরিধান করেছেন, শর্ত দেওয়া থাকে যে ঘড়িটা যদি লেদারের হয়, সেই গুলার সাথে সিঙ্ক হতে হবে বা একই রঙের হতে হবে বা একই টাইপের হতে হবে। অর্থাৎ আপনি যদি কালো রঙের অক্সফোর্ড শু পরেন, আপনার বেল্টটা হতে হবে কালো রঙের বা ব্ল্যাক, ওকে? হাত ঘড়ি যদি লেদারের চামড়ার বেল্ট হয়, সেক্ষেত্রে আপনার ঘড়ির বেল্টটাও হতে হবে ব্ল্যাক। এটা ইউনিভার্সালি রিকগনাইজড। আর আপনি যদি স্টিলের কোনো ঘড়ি পরিধান করেন, চেইন যুক্ত ঘড়ি পরিধান করেন, সেক্ষেত্রে সিলভার বা এই টাইপের কালারে যাওয়াই ভালো, গোল্ডেন টাইপের ঘড়ি না পরা ভালো। সেক্ষেত্রে ঘড়ি ম্যাটার করে না, যদি আপনি চেইনের ঘড়ি পরেন, সেক্ষেত্রে আপনার শু এবং বেল্টের কালার এক হতে হবে। সো কেউ যদি শু পরতে চান ব্রাউন, তার বেল্টটা হতে হবে কিন্তু ব্রাউন। দুইটা যেন দুই রকম না হয় খেয়াল রাখবেন, এটা ইউনিভার্সালি রিকগনাইজড। সো এই হচ্ছে আপনার মোটামুটি ড্রেস কোড সম্পর্কে ছেলেদের জন্য কথাবার্তা। অনেকে বলেন যে ভাই আমি তো পাঞ্জাবি পরিধান করি, তো পাঞ্জাবি পরলে কি করব? পাঞ্জাবি পরলে উপরে কোটি পরে যাবেন। ঠিক আছে, পাঞ্জাবিটা নর্মালি ঘিয়া কালার, অফ হোয়াইট কালার বা সাদা, এই টাইপের একটু সোবার পাঞ্জাবি প্রেফার করা হয়। এবং পাঞ্জাবি দিলে উপরে অবশ্যই ওই পাঞ্জাবির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একটা কোটি পরবেন। কোটি যেন খুব বেশি আবার ওই বিয়ে করতে যাচ্ছেন জামাই টাইপের কোটি না হয় আবার, ঠিক আছে? ওইটা একটু খেয়াল রাখতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আপনাদের পাঞ্জাবি পরিহিত যারা যাবেন তাদের জন্য গাইডলাইন। দাড়ি রাখতে পারবো কিনা এরকম অনেক প্রশ্ন করা হয়। সো দাড়ির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ফুল লম্বা চাপ দাড়ি রাখেন সেটা অবশ্যই অবশ্যই অ্যাকসেপ্টেবল, এটা নিয়ে আপনাকে কেউ কোনো কথা বলবে না। কিন্তু আপনি খোঁচা খোঁচা দাড়ি রেখে দয়া করে ভাইবা বোর্ডে যাবেন না। আমি আবারও বলতেছি, খোঁচা খোঁচা দাড়ি নিয়ে ভাইবা বোর্ডে যাবেন না। এটা সমস্যা তৈরি করবে। আইদার ক্লিন শেভ হয়ে যাবেন, অথবা কোনো একটা শেপে দাড়ি রাখবেন, সাপোজ ফ্রেঞ্চ কাট, বা আপনি ফুল চাপ দাড়ি রাখছেন বা বড় লম্বা দাড়ি রাখছেন, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, সেটা আপনি করতে পারেন। ওকে। আচ্ছা, চুলের ব্যাপারটা একটু বলি। চুল একটু কেটে পরিপাটি হয়ে যাওয়া ভালো, ঠিক আছে? আপনি তো এখানে মুভির কোনো সিরিয়াল দিতে যান না যে লম্বা বাবরি বাবরি দোলানো চুল নিয়ে যাবেন। আপনি চাইলে সুন্দর করে ছোট ছোট করে পরিপাটি করে চুল কেটে যাওয়াটা ভালো, খুব যেন উস্কো খুস্কো না লাগে। মানে আপনার খেয়াল রাখতে হবে ওই যে শুরুতে যেটা বললাম, দর্শনধারী, হ্যাঁ, তো দর্শনটা যেন দেখে আপনাকে তাদের একটা ভালো পরিপাটি ছেলে মনে হয়, সেইটা একটু আপনার মধ্যে মানে তৈরি করতে হবে। সেটার জন্য যা যা লাগে তাই করতে হবে। সো এই হচ্ছে ছেলেদের ব্যাপারে কথাবার্তা। আসি ড্রেস কোড নিয়ে এবার একটু আমাদের ফিমেল যারা বা লেডি যারা আছে তাদের ক্ষেত্রে একটু বলি। লেডিদের ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই শাড়ি পরিধান করবেন, এটা বেটার। শাড়ির কালারটা বিভিন্ন রকম হতে পারে। একদম লাইট পিঙ্ক আছে, এটা অনেকে পরিধান করে, আমাদের সময় করেছে দেখেছি। আপনি স্কাই ব্লু বা ব্লু টাইপেরও পরতে পারেন, একদম গ্রাস গ্রিন টাইপের কিছু পরতে পারেন, ঠিক আছে? এরকমও পরা যায়। অনেকে জামদানি পরতে চান পরতে পারেন, বাট খুব বেশি ফ্যান্সি টাইপের শাড়ি পরার দরকার নাই। এখানে একটু মানে সোবার টাইপের শাড়ি পরা ভালো। আমি আবারও বলতেছি, খুব বেশি ফ্যান্সি টাইপের শাড়ি টাড়ি পরা না পরাই বেটার আপনাদের জন্য।
আচ্ছা, এবার আসি শাড়ির সাথে কোনো ঘড়ি বা জুতা আপনাদের কেমন হবে? জুতাটা হচ্ছে অনেকটা শু টাইপের জুতা পরা ভালো। আপনার শাড়ির সাথে উঁচু হিল পরতেই হবে ব্যাপারটা এরকম না। উঁচু হিল বলতে হচ্ছে খটখট শব্দ করে এরকম যুক্ত হিল না পরাটা বেটার। এটা অনেক সময় নয়েজ তৈরি করে। ভাইবা বোর্ডের মেম্বাররা একটু মানে বিরক্ত হতে পারেন। হলেও হতে পারেন। ঠিক আছে? সো কেন রিস্ক নিবেন বলেন? সো হাই হিল পরিধান করা বেটার। তো শু টাইপের জুতা বলতে আমি এটা মিন করছি যে আপনার পায়ের আঙুলগুলো যেন ঢাকা থাকে এই টাইপের কিছু আপনার জুতা পাওয়া যায়। অবশ্যই লেডি যারা আছেন তারা ভালো বুঝবেন। সো ওই টাইপের কিছু একটা পড়তে হবে। আমি ঠিক বুঝাতে পারছি কিনা আমি জানি না। সো যতটা পেরেছি আমি বললাম আর কি যে এরকম টাইপের একটা যেখানে পায়ের আঙ্গুলগুলো ঢাকা থাকবে। ঠিক আছে? এইটা একটু চেষ্টা করতে হবে। এই টাইপের একটা স্লিপার বা পাতলা হিলের কোনো একটা জুতা পরাটা ভালো, শাড়ির সাথে যায় আর কি। আচ্ছা, এবার আসি ঘড়ি। ঘড়ি আপনি ছোট টাইপের যে কোনো ঘড়ি পরতে পারেন, গোল্ডেন বা সিলভার কালারের বা বেল্টের ঘড়ি, নো প্রবলেম। চশমা হলে চশমা। চুলের ব্যাপারটা কি? চুল ছেড়ে টেরে মডেল হয়ে যাওয়ার দরকার নাই প্লিজ আপুরা। রিকোয়েস্ট করছি চুলটা একটু বেঁধে নিয়েন। বেঁধে সুন্দর খোপা টোপা করে যেন। এটা ভালো হয়। দেখতে সুন্দর লাগে আর কি, বা একটু মানে পরিপাটি লাগে। খোলা না রাখাটা ভালো, নর্মালি খোলা রাখে না কেউ। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর আর কি আছে? এই তো বলে ফেললাম মোটামুটি লেডিদের ব্যাপারে কথাবার্তা। আর ব্লাউজের ক্ষেত্রে একটু বলে রাখি ভাইয়া, যেহেতু আমি ফিমেল না তারপরও আপনাদেরকে পরামর্শ দিচ্ছি একটু। সেটা হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে আপনার কনুই পর্যন্ত কভার করে এরকম টাইপের হাতা পরাটা বেটার। ঠিক আছে? এটা স্লিভলেস বেশি শর্ট এই টাইপের গুলোতে করবেন না। একটু সোবার ওয়েতে যাওয়া ভালো, বারবার বলছি। আচ্ছা, এবার যেটা না বললেই নয় সেটা হচ্ছে একটু মেকআপ টাইপের কথাবার্তা। অনেকে হচ্ছে সুন্দর লাগানোর জন্য সুন্দরভাবে মেকআপ টেকআপ দিয়ে বিয়ে খেতে যায় যেরকম, ওরকম টাইপের করে যান। তো প্লিজ ভাইয়া এটা করবেন না। লাইট টাচ আপ করতে পারেন, যেটা আপনারা ভালো বুঝবেন আপুরা। সো লাইট টাচ আপ করে একটু যাবেন। খুব বেশি কটকটে টাইপের লিপস্টিক দিয়েন না, বা এই টাইপের করেন না। একটু লাইট টাইপের কিছু রেখেন। ওকে, আশা করি বুঝাতে পারছি। অলংকারের ব্যাপারে একটু যত্নবান হন। অনেকেই হচ্ছে ভারী অলংকার টলংকার, গলায় নেকলেস টেকলেস দিয়ে যান, এটাও একটু অল্প স্বল্পের মধ্যে দিয়ে যান। দেখে যেন মনে না হয় যে আপনি মানে আপনার ড্রেস আপের মাধ্যমেই শুধু ইমপ্রেস করতে আসছেন, আপনার অন্য কোনো গুণাবলী নাই, এরকমও আবার যেন মনে না হয়। ড্রেস আপ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট সেটা যেন আবার বেশি ভিজিবল না হয়ে যায়, এটা একটু মনে রাখতে হবে। ওকে, সো ড্রেস কোড নিয়ে কথাবার্তা শেষ। আমি পরবর্তী অংশে চলে আসি। চশমার কোনো ফর্মাল ফ্রেম আছে কিনা, ব্লু কাট চশমা পরে যাওয়া যাবে কিনা? চশমার কোনো ফর্মাল ফ্রেম নাই আসলে। চশমা তো চশমাই। তবে ওই যে বললাম না, মানে চোখে লাগে বা দৃষ্টি আকর্ষণ করে এরকম টাইপের কোনো ফ্রেম আবার পরেন না। আপনি রেগুলার যে ফ্রেমগুলো ইউজ করেন সেগুলোই পরেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো আসুন তাহলে আমরা পরবর্তী অংশে যাই। ভাইবা বোর্ডে কোন কোন বিষয়গুলো আসলে আপনার উপর অবজার্ভ করা হয়। তো আমি কতগুলা র্যান্ডম পয়েন্ট বলতেছি, খেয়াল রাখেন। কি কি দেখে আপনার? প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার অ্যাটিটিউড। আপনি কি অ্যাটিটিউড শো করছেন ভাইবা বোর্ডে, এটা আপনাকে প্রথমে অবজার্ভ করবে। আর প্রথম দর্শনধারী তো বললামই, ড্রেস কোডটাতে শুরুতেই দেখবে, ওইটার পরবর্তী অংশ থেকে বলতেছি আর কি কি অবজার্ভ করবে। আপনার অ্যাটিটিউড কেমন? আপনি কি রুট কিনা? আপনি কি একদম মানে ফ্র্যাঙ্কলি কথা বলছেন কিনা? আপনার মধ্যে ফ্রেন্ডলি বিহেভিয়ার আছে কিনা? ঠিক আছে? আবার আপনার মধ্যে একটা টাইপের একটা পার্সোনালিটি আছে কিনা, মানে এই টাইপের বিষয়গুলো হচ্ছে একটা অবজার্ভ করা হয়। মানে কিছু করার নেই ভাই, আপনার মনে করেন যে ভাইয়া বোর্ডের ওই 15-20 মিনিট বা 25 মিনিট 30 মিনিট যেটাই নেওয়া হোক না কেন, ওই সময়টাতে কিন্তু আপনার ওই সামনে তিনজন হচ্ছে বস। আপনি তাদের রুমে ঢুকছেন, তারা যা বলবে, তারা যেটা অবজার্ভ করতে চাইবে তারা করবে। এটা তো আপনি তো না করতে পারবেন না। সো আপনার অ্যাটিটিউড তারা অবজার্ভ করবে, এটা মোটামুটি গ্যারান্টিড। ওকে, এরপর হচ্ছে 2 নাম্বার আপনার কথা বলার স্টাইল, বা সুন্দর করে বললে বাচন ভঙ্গি। বাচন ভঙ্গিটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে বাংলা কথা কিভাবে বলছেন, আর একটা কথা হতে পারে ইংরেজি কেমন বলছেন। সো বাংলা যখন কথা বলবেন তখন চেষ্টা করবেন শুদ্ধ ও পরিশীলিত বাংলায় কথা বলার জন্য। আহ মোটামুটি চেষ্টা করে যাবেন যেন কোনো আঞ্চলিকতা, কোনো টান, কোনো মুদ্রা দোষ, এই রকম কোনো ব্যাপার যেন কথা বলার মাঝখানে চলে না আসে। মানে একদম প্রমিত বাংলা যেটা, এটা চেষ্টা করা ভালো। এখন প্রমিত বাংলায় আমরা কতজন কথা বলতে পারি, কোন রকম ইংরেজি শব্দ উচ্চারণ ছাড়া আমরা কতজন কথা বলতে পারি, এটাও একটা দেখার বিষয়। যেমন লাস্ট 1-1.5 মিনিট ধরে আমি কিন্তু কোনো ইংরেজি শব্দ উচ্চারণ করিনি, আপনারা খেয়াল করেছেন কিনা? এই বাচনভঙ্গি দিয়ে যখন আমি শুরু করলাম, এই সময় থেকে আমি ইংরেজি বলা বন্ধ করে দিয়েছি। আমি যে শব্দগুলো উচ্চারণ করছি সবগুলোই প্রমিত বাংলা বা শুদ্ধ পরিশীলিত বাংলায় বলার চেষ্টা করে যাচ্ছি। সো এইটা কিন্তু আমি আয়ত্ত করেছি আমার চেষ্টার মাধ্যমে।
সো আপনাকেও এই চেষ্টাটা করতে হবে। যখন বাংলায় কথা বলবেন, চেষ্টা করবেন শুদ্ধ পরিশোধিত এবং কোনো রকম বাংলা ইংরেজি যেন মিশ্রিত না হয়ে যায়। ওকে? সো এইটা একটু চেষ্টা করতে হবে। আর যদি চাও দুই একটা চলে আসে, ডাজেন্ট ম্যাটার, খুব বেশি প্রবলেম হয় না, বাট আপনার এই বাচনভঙ্গি কিন্তু আপনাকে এগিয়ে দিবে। খেয়াল করেন, আমি যে দুইটা পয়েন্ট প্রথমে ফাইন্ড আউট করলাম কি কি অবজার্ভ করে, আপনি কতটুকু জ্ঞান সমৃদ্ধ বা কতটুকু জ্ঞান আপনি অর্জন করেছেন, কি কি বিষয়ে আপনি নলেজ রাখেন, সেটার থেকেও কিন্তু আগে আসবে এগুলা। অ্যাটিটিউড, বাচনভঙ্গি, আপনার কথার স্টাইল, আপনি হাসি মুখে আছেন কিনা, কিভাবে রেসপন্স করছেন টিচারদের সাথে, এই জিনিসগুলো কিন্তু শুরুতেই দেখা হবে। সো এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা এবং ইংরেজি দুইটাই সুন্দর করে বলার জন্য। এবার আসি ইংরেজির ব্যাপারে। ইংরেজি কিভাবে বলবেন, যখন ইংরেজিতে প্রশ্ন করবে ইংরেজিতে উত্তর দিতে হবে। সো সেক্ষেত্রে ইংলিশটা আপনি আপনার অ্যাকসেন্টেই ব্যবহার করেন। আপনার অ্যাকসেন্ট বলতে হচ্ছে আমরা সাউথ এশিয়ান বা সাবকন্টিনেন্টে আমরা যে অ্যাকসেন্টটা ইউজ করি সেই অ্যাকসেন্টটা। আমার ইংরেজি বলাটা কিন্তু কোনোভাবে ব্রিটিশ বা ইউএস অ্যাকসেন্টের ধারে কাছেও যাবে না। আবার ইউরোপিয়ান যে স্টাইলটা আছে, রাশিয়া বা ইস্ট ইউরোপে যেরকম একটা তারা অ্যাকসেন্টে কথা বলে, সেটার সাথেও মিলবে না। সো আপনি কোনো অ্যাকসেন্ট কপি করতে যেয়েন না, আপনি আপনার অ্যাকসেন্টে কথা বলেন, সেটাই বরং ভালো। অনেকে ঢং করে সাপোজ, লাইক দ্যাট, ইউ নো, এইরকম টাইপের কিছু ছোট ছোট লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে কথা বলেন। আপুরাও করেন, ছেলেরাও করেন। সো এই জিনিসগুলো একটু ভাইবা বোর্ডে করেন না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। ওই লিঙ্কিং ওয়ার্ড এখানে লাগবে না, সাপোজ, লাইক, ইউ নো, হোয়াট, এইরকম এগুলো দরকার নাই ভাই। নর্মাল কথা বলেন, হ্যাঁ, নর্মাল মানুষ নর্মাল কথা বলবেন। যে অ্যাকসেন্ট আছে আপনার, ওই অ্যাকসেন্টেই কথা বলেন। শুধু চেষ্টা করেন হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো যেন না হয়। যেমন হির পরে যদি আপনি ডু বলেন, বা হি, মানে আপনি ডাজ না বলেন, এরকম থার্ড মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম ভুল হয়ে গেল। আপনি কোনো লেডি নিয়ে কথা বলছেন, সেখানে বারবার হি উচ্চারণ করে যাচ্ছেন, শি বলতেছেন না, বা পাস্ট টেন্সের কথা আপনি প্রেজেন্টে বলতেছেন, ঠিক আছে? তো এই টাইপের গুলো যেন একটু না হয়, এগুলার খেয়াল রেখে আপনি যদি মোটামুটি ফ্লুয়েন্ট বলতে পারেন, মোর দ্যান ওকে। আপনার কাছ থেকে হচ্ছে ওই আপনার আইএলটিএস স্পিকিং এর মতো কোনো স্পিকিং এখানে আশা করা হচ্ছে না। যদি আপনি পারেন, অবশ্যই এটা আপনার জন্য অবশ্যই একটা বোনাস, অবশ্যই আপনার জন্য ভালো। না পারলেও আপনাকে কিন্তু এটার জন্য নেগেটিভ মার্কিং করা হবে না, বা আপনাকে জাজমেন্ট করা হবে না। তবে ওই যে বললাম, যে ভুলগুলো না করলে ভালো, সেই ভুলগুলো অ্যাটলিস্ট করেন না, একটু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এই গেল হচ্ছে বাচনভঙ্গি। ৩ নাম্বার হচ্ছে আপনার মধ্যে কার্টেসিটা কেমন আছে, ভদ্রতা বা সৌজন্যতা, যেটাই বলি বাংলায় যদি বলি। যেমন আপনাকে কোনো একটা প্রশ্ন করা হলো, আপনাকে প্রথমে শুরুতে ভাইবার অনুমতি নিয়ে প্রবেশ করবেন, বসতে বলা হলো, আপনি একটা ধন্যবাদ, একটা ছোট্ট থ্যাংক ইউ দিতেই পারেন। এগুলো কিন্তু ছোট ছোট কার্টেসি। আমরা বাংলাদেশে তো আসলে থ্যাংক ইউ শব্দের উচ্চারণ করলে মনে হয় আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। সাপোজ থ্যাংক ইউ আমার মুখ থেকে বের করতে হলে এমন একটা ভাব চলে আসে, কেউ আমার কাছে আমার কলিজা চাইছে, যে কলিজাটা দাও, কুচি কুচি করে খাবো। ব্যাপারটা এরকম না ভাই। প্রচুর পরিমাণে থ্যাংক ইউ ইউজ করাটা আমাদের রপ্ত করা উচিত, ঠিক আছে? ইভেন একটা রিক্সাওয়ালাও যদি আপনাকে আহ রিক্সা থেকে নামলেন, ভাড়া দিলেন, সে আপনাকে ভাঙতি ফেরত দিল, ছোট্ট করে একটা থ্যাঙ্কস দেন, সমস্যা নেই ভাই। এগুলো কিন্তু ডে টু ডে লাইফে অনেক কাজে আসে। মুদি দোকানে গেছেন, আপনি কয়েকটা কোক কিনছেন বা কোনো একটা স্প্রাইট কিনছেন বা কিছু একটা কিনছেন, বিস্কিট কেনার পর খুচরাটা ফেরত দিল বা ওইটা আপনার হাতে দিল, একটা ছোট থ্যাঙ্কস দেন না, সমস্যা নাই। সো এই ছোট ছোট থ্যাংক ইউ গুলো যদি আপনি রপ্ত করতে পারেন, দেখবেন আপনার ডে টু ডে লাইফে চলে আসছে। তখন ভাইবা বোর্ডে গেলে আপনার এগুলো সমস্যা হবে না। আপনাকে বসতে বললো, ছোট একটা থ্যাঙ্কস দিলেন, কোনো একটা প্রশ্ন করলো, একটু থ্যাংক ইউ স্যার বলে তারপর উত্তর দিলেন। তো এই জিনিসগুলো হচ্ছে রপ্ত করা উচিত। এগুলো হচ্ছে একটা গ্লোবাল সিটিজেন বা ইউনিভার্সাল সিটিজেনের জন্য গুরুত্বপূর্ণ। গ্লোবাল সিটিজেন বুঝেন? আচ্ছা, না বুঝলে একটু ছোট করে বলি। গ্লোবাল সিটিজেন বা ইউনিভার্সাল সিটিজেন যারা, তারা হচ্ছে তারা কোনো একটা স্পেসিফিক জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা কোনো একটা দেশের পরিসীমার মধ্যে আবদ্ধ না। তারা হচ্ছে এমন সিটিজেন, তারা পুরো ইউনিভার্স বা পুরো বিশ্ব বা পুরো গ্লোবাল সিটিজেন হিসেবে তারা আবির্ভূত হয়েছে। অর্থাৎ পৃথিবীর যে দেশেই যায় না কেন, বা যে দেশেই তারা বসবাস করুক, বা যে দেশের মানুষের সাথে মিশুক না কেন, তার কার্টেসিটা হচ্ছে একটা ইউনিভার্সাল কার্টেসি। তার আচরণ হচ্ছে ইউনিভার্সাল আচরণ, ঠিক আছে? এইটা রপ্ত করতে পারাটা বড় কঠিন একটা বিষয়। আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন, কিন্তু এটা রপ্ত করতে হয়, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখেন। ভদ্রতা, সৌজন্যতা বজায় রাখেন, ঠিক আছে? কোনো আর্গুমেন্ট করা যাবে না। আচ্ছা, কোনো আর্গুমেন্ট বলতে হচ্ছে সাপোজ টিচার আপনাকে বলল যে এইটার উত্তর কি, আপনি বললেন যে এটার উত্তর এইটা। এক্সটার্নাল ওয়ান বলে উঠলো, কি ব্যাপার, এটা কি বললেন, আপনার এটা তো ঠিক হয় না, আপনি কি জানেন নাকি এমনি এমনি আসছেন? সাপোজ এরকম করে আপনার সাথে একটু ইচ্ছা করে রুড বিহেভ করলো, বা ইচ্ছা না, হয়তো রুড বিহেভ করছে, আপনি করলেন কি, মন খারাপ শো করলেন, বা আপনি একটু চোখ টোক কেমন করলেন, বা একটু কিরবির করলেন। তো এইটা যদি চোখে পড়ে, আপনি ওখানেই ডান। শুধুমাত্র অভদ্রতার জন্য,
অহেতুক আর্গুমেন্টের জন্য, ছোট ছোট কোনো বেয়াদবির জন্য ভাইবা বোর্ডে ফেল চলে আসছে। তারপরও মানে আপনি 10টায় 10টা উত্তর পারছেন, তারপর ভাইবা বোর্ড ফেল। কারণ কি? ছোট্ট একটা বেয়াদবি, টিচারের পছন্দ হয় না। সো কোনো রকম বেয়াদবি, কোনো আর্গুমেন্ট, কোনো অসৌজন্যতামূলক আচরণ, এইগুলো করা যাবে না। এগুলো কিন্তু বোর্ড অবজার্ভ করে যে আপনি এগুলো কোনো শো করছেন কিনা। যেমন আমি উত্তরণে মক ভাইবা যখন নিয়েছি, তো এই মক ভাই, এই যে 45-এর মক ভাইবা আমি নিয়েছি কিছুদিন আগে। তো মক ভাইবা নেওয়ার সময় প্রায় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে, যারা প্রার্থী থাকেন তাদেরকে একটু ঘাবড়ে দেওয়ার ট্রাই করি। ঘাবড়ে দেওয়া বলতে হচ্ছে এমন একটা অ্যাটিটিউড শো করা যেটা সে আপনার কাছ থেকে, মানে সে আমার কাছ থেকে এক্সপেক্ট করতেছে না। এমন কিছু একটা বললাম, হয়তো একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, সে উত্তর ঠিকমতো দিতে পারলো না, তো আমি এটা নিয়ে পেঁচাইতেই থাকলাম। তো সে নার্ভাস হয়ে যাচ্ছে, তার এলোমেলো লাগতেছে। তারপর হচ্ছে এক সময় সে তার হতাশা প্রকাশ করে ফেললো, বা তার একটু রাগ প্রকাশ করে ফেললো, বা কোনো একটা ক্ষোভ প্রকাশ করে ফেললো। তো ওইটা আমি ট্রাই করি, কারণ হচ্ছে এটা অবশ্যই আপনার একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটার মধ্য দিয়ে যাওয়া উচিত। এই জন্য আমরা মক ভাইবা দিতে উৎসাহিত করি। সো এরপর ভাইবা শেষ হওয়ার পর আমি ওই প্রার্থীকে বলি যে ভাইয়া, আপনার সাথে আমরা এই আচরণটা করেছি, তার কারণটা হচ্ছে এইটা। সো এই জিনিসগুলো কিন্তু ভাইবা বোর্ডেও করা হয়। আপনার সাথে এরকম একটু রুড আচরণ, বা হয়তো একটু পেঁচাবে আপনার সাথে, ইচ্ছাকৃতভাবে আপনাকে টিজ করবে, দেখবে যে আপনি কিরকম রিপ্লাই দেন, বা আপনার ফিডব্যাকটা কেমন, আপনার রেসপন্সটা কেমন। তো ওইটাও কিন্তু আপনার কিন্তু অবশ্যই ভাইবা বোর্ডে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, যদি কোনো বেয়াদবি বা অসৌজন্যতামূলক আচরণ তারা খুঁজে পায়। সেইগুলো অবজার্ভ করা হয়। 4 নাম্বার, আপনি কোনো সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে পারেন, বা পরিস্থিতির সাথে কিভাবে খাপ খাইয়ে নিতে পারেন। সিচুয়েশন হ্যান্ডেলিং বা পরিস্থিতি পর্যালোচনা করতে পারেন কিভাবে। আপনি সবসময় কিন্তু আপনার ফেভারেবল কন্ডিশনে থাকেন না, আপনার একদম অনুকূল পরিবেশ, অনুকূল পরিস্থিতির মধ্যে থাকবেন, ব্যাপারটা সবসময় এরকম না। আপনার অ্যাডভার্স পরিস্থিতির মধ্যে যেতে হবে। আপনি শিক্ষা ক্যাডারে পড়াশোনা করা, ধরেন ক্লাস নিচ্ছেন, আপনার স্টুডেন্ট আপনার কথা শুনলো না, সাপোজ। আপনি ক্লাসে পড়াচ্ছেন, আপনি লেকচারার, কিন্তু আপনার যে ছাত্র বা ছাত্রী সামনে আছে সে হয়তো বেয়াদবি করছে, কথা বলছে। তা আপনি এভাবে এই পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করবেন? ঠিক আছে, মনে করেন হচ্ছে আমরাই সেই স্টুডেন্ট, আপনি হচ্ছেন টিচার, লেকচার দিচ্ছেন, আমরা নিজেদের মধ্যে গল্প করছি। কিভাবে আমাকে আমাদেরকে অ্যাটেন্টিভ করবেন, বা কিভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করবেন, বা আমরা বেয়াদবি করলে কিভাবে আপনি হচ্ছে সেটাকে ট্যাকেল দিবেন। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের জন্য হতে পারে, যেহেতু আপনারা সবাই শিক্ষাগারের জন্য অ্যাপ্লাই করছেন। সো এইরকম সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাসিটি কেমন, এটা জাজ করার জন্য তারা কিছু র্যান্ডম কোশ্চেন থ্রো করবে আপনার দিকে, যে আপনি ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করছেন। ইভেন এরকমও হতে পারে, সিচুয়েশনটা হয়তো আপনার সামনে ওই সময় তারা ক্রিয়েট করে ফেলছে, অর্থাৎ আপনার সাথেই এমন কোন একটা ব্যবহার তারা করলো, যেটা আপনি কিভাবে ট্যাকেল দিচ্ছেন সেটা তারা দেখবে। সো এই পরিস্থিতি পর্যবেক্ষণ বা পরিস্থিতি মোকাবেলা করার অ্যাবিলিটি আপনার আছে কিনা, এটাও তারা অবজার্ভ করার চেষ্টা করে। 5 নাম্বার, আপনার নলেজ বা জ্ঞান। দেখেন, কত পরে আসলাম এই ব্যাপারটাতে। আপনি কি জানেন, কি পড়েছেন, আপনার কতটুকু বিদ্যাসাগর আপনি, সেটা কিন্তু অনেক পরে যাচাই বাছাইয়ের ব্যাপার। কারণ ভাইবা বোর্ডে আপনাকে হয়তো 15টা প্রশ্ন করলো, 10টা প্রশ্ন করলো, আপনি হয়তো ওই 10টা প্রশ্নই কোনোদিন পড়াশোনা করেন নাই, কিন্তু আপনি আরো 1000টা 10,000টা প্রশ্ন পড়াশোনা করেছেন। এটাও তো হতে পারে, পারে না? অবশ্যই পারে। সো ভাইবা বোর্ড কিন্তু জানে না যে আপনি আসলে কতটুকু নলেজ আপনার মধ্যে আছে। মানে এটা একটা লাখের ব্যাপার, 50-50। যে 10টা প্রশ্ন করবে আপনার মধ্যে হয়তো 10টাই কমন পড়তে পারে, 5টা কমন পড়তে পারে, ইভেন একটাও কমন নাও পড়তে পারে। সো ডিপেন্ড করছে আসলে যে কি প্রশ্ন করা হচ্ছে। সো এই জন্য তারা জ্ঞানটাকে অত বেশি গুরুত্ব দিচ্ছে না, কারণ আপনি তো প্রিলি রিটেন বা এই টাইপের স্টেপস গুলা পার হয়ে ভাইবা বোর্ডে এসেছেন। সো আপনাকে এখন একজন হিউম্যান বিং হিসেবে আপনি কেমন, আপনার অ্যাটিটিউড কেমন, বাচনভঙ্গি কেমন, কার্টেসি সৌজন্যতা আপনার মধ্যে আছে কিনা, আপনার ভদ্রতা ভদ্রতা জ্ঞান কেমন, আপনার উচ্চারণ কেমন, কথা বলার স্টাইল কেমন, আপনি কোন সিচুয়েশন কিভাবে অ্যানালাইসিস করছেন, আপনি উত্তর দেওয়ার সময় কিভাবে অঙ্গভঙ্গি করছেন, এই জিনিসগুলোই তো আপনার দেখবে। এর সাথে সাথে যে প্রশ্নগুলো করা হবে সেগুলোর উত্তর আপনি জানেন কিনা সেটা একটু দেখা হবে। এই হচ্ছে মোটামুটি ভাইভা বোর্ডে যেগুলো অবজার্ভ করা হয়। সো যারা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের উপরই বেশি ভরসা করে ভাইভা বোর্ডে যাবেন, কিন্তু উপরের বিষয়গুলো বা যেগুলো আমি এতক্ষণ বললাম এগুলোর ব্যাপারে বেশি গুরুত্ব দিবেন না, তাদের জন্য কিন্তু প্রবলেম হলেও হতে পারে। সো অবশ্যই গুরুত্ব রাখতে হবে সবগুলোতে, কিছু নলেজও রাখতে হবে, সাথে এই ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে। ওকে, আসেন আমরা পরবর্তী অংশে যাই। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। আচ্ছা, ভালো কথা, কি করা যাবে, কি করা যাবে না। সো এইটা ব্যাখ্যা করার জন্য আপনাদেরকে একটু ভাইবা বোর্ডের পরিবেশ সম্পর্কে আইডিয়া দেওয়া উচিত। আপনারা অনেকেই হয়তো ভাইবা দিয়েছেন এর আগে, অনেকেই হয়তো দেন নাই। সো ভাইবা বোর্ডটা সম্পর্কে একটু বলি। এইটা মনে করেন ভাইবা বোর্ডের রুম। এই রুমের দরজাটা হচ্ছে মনে করেন এখানে, এটা ডোর। সো
এই ভাইবা বোর্ডের রুমটা একজন পিএসসির বিজ্ঞ সদস্য, যিনি ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। তো বিজ্ঞ সদস্যের টেবিল কোনো কোনো ক্ষেত্রে এরকম জায়গায় হতে পারে, ঠিক আছে? সামনে চেয়ার থাকবে, আপনি ঢুকে হেঁটে এই চেয়ারটায় বসবেন। এখানে চেয়ারম্যান স্যার থাকবেন এবং দুইজন এক্সটার্নাল দুই সাইডে থাকবেন, যারা আপনাকে অবজার্ভ করবেন। ওকে, তিনজন আর কি। এরকম একটা সেট আপ হতে পারে। আবার সেট আপটা এরকমও হতে পারে, হয়তো টেবিলটা আপনার এখানে, দরজাটা এখান থেকে ঢুকে আপনি হেঁটে এই চেয়ারে বসেছেন, এখানে চেয়ারম্যান, এখানে আপনার দুজন এক্সটার্নাল আপনাকে অবজার্ভ করছে। আবার উল্টাও হতে পারে, যেখানেই হোক মানে এরকম মোটামুটি একটা মাঝারি সাইজের বা একটু বড় সাইজের রুমের মধ্যেই আপনার সদস্যদের জন্য বসার ব্যবস্থা করা হয়, যেখানে আপনি দরজা খুলে ঢুকে অ্যাটলিস্ট মানে 2-3 সেকেন্ড বা 4-5 সেকেন্ড আপনাকে একটু হেঁটে সামনে যেতে হবে, অল্প একটু হাঁটতে হবে, হয়তো 2-3 সেকেন্ডের মতো। এরকম একটা সেট আপ রাখা হয়। এবং এই দরজার বাইরেই অ্যাডজাসেন্ট একটা রুম থাকে, যে রুমটা হচ্ছে একজন ব্যক্তিগত কর্মকর্তার রুম। কার ব্যক্তিগত কর্মকর্তা বা পার্সোনাল অফিসার, সংক্ষেপে পিও বলা হয়। এই ব্যক্তিগত কর্মকর্তা হচ্ছে যিনি ভাইভা বোর্ডের চেয়ারম্যান বা ওই যে বোর্ড সদস্য, মানে পিএসসি সদস্য যিনি, তার ব্যক্তিগত কর্মকর্তা, ঠিক আছে? তিনি এখানে হচ্ছে সব ক্যান্ডিডেটদেরকে চেয়ারে বসাবেন। ধরেন আপনার বোর্ডে ওই দিন আপনারা 12 জন ভাইবা দিচ্ছেন বা 18 জন ভাইবা দিচ্ছেন, তারা এই জায়গায় বসবে, ওয়ান বাই ওয়ান যাবে, বের হয়ে যাবে, ব্যাপারটা এরকম আর কি। কাগজপত্র যা যা আছে এগুলো হচ্ছে ওখানেই গ্রহণ করা হয়, এরপর আপনাকে আবার দিয়ে দেওয়া হবে। সো এই কাগজপত্রের কথা যেহেতু আসলো, আমি একটু ছোট করে বলি। আপনাদেরকে অবশ্যই কাগজপত্রের একটা তালিকা দেওয়া হয়েছে, কি কি কাগজপত্র আপনাকে নিতে হবে। সো কাগজপত্রের মেইন কপি এবং 3 সেট মনে হয় ফটোকপি করতে বলা হয়, আপনাদের কত কপি বলা হয়েছে আমি জানি না। সো 3 সেট ফটোকপি এবং মেইন কপি সবকিছু সাথে রাখবেন। পাসপোর্ট সাইজের ছবি, সত্যায়িত ছবি সবকিছু সাথে রাখবেন। এবং এই রুমে ঢোকার পর আপনাকে একটা সিগনেচার করতে হবে একটা জায়গায়। অর্থাৎ এটা একটা হাজিরার মতো, যে আপনি ভাইবা দিচ্ছেন তার প্রমাণ। প্রিলিতে যেরকম সিগনেচার করেছেন না একটা হাজিরা খাতায়, তো ওরকম টাইপের এখানেও একটা হাজিরা খাতা থাকবে, যেটা আপনাকে সাইন করতে হবে। সো মনে করে সাইন করবেন। তো যেটা বলছিলাম আর কি, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এটা শুরু হবে হচ্ছে এই ব্যক্তিগত কর্মকর্তা রুমে প্রবেশ করার পর থেকেই। এই জন্য এত কথাবার্তা বলা। কথা হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা আপনার সাথে ভাব দেখাইতে পারে, রুড বিহেভ করতে পারে, একটা ঝাড়িও দিতে পারে। সাপোজ আপনাকে বলা হলো মেইন কপির 1 সেট আর 3 সেট ফটোকপির মধ্যে 1 সেট নিয়ে সাজিয়ে ব্যক্তিগত কর্মকর্তার সামনে দিতে হবে। আপনি সাজানোতে একটু ভুল করলেন, একটু এদিক ওদিক হলো, আপনাকে একটা বললো যে কি সাজাই দিলেন রে ভাই, এটা দিতে দিতে পারেন না। সাপোজ আপনার সামনে একটা ভাব দিল, আপনি করলেন কি, বললেন যে কথা ঠিক মতো বলেন, একটা আর্গুমেন্টে চলে গেলেন। না, কিচ্ছু না ভাই, একটু সময় দেন। ওই দিনের জন্য সে রাজা, আপনাকে যা বলবে আপনি কান পেতে শোনেন। এরপর আপনি ক্যারিয়ার হয়ে গেলে, এরপর হয়ে গেলে ওই ব্যক্তিগত কর্মকর্তাই আপনাকে স্যার বলবে, বা যেটা আপনি চান আর কি, যে সম্মান দেখানো উচিত সেই সম্মানটা আপনাকে দেখাবে। কিন্তু এখন হয়তো দেখাবে না। সো এই রুমের মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট করবেন না, রিকোয়েস্ট করছি। আপনার ভাইবা দিতে আসবেন, তাদের সাথে অযাচিত গায়ে পড়ে আজাইরা পেঁচাল পারতে যাবেন না। যতটুকু দরকার কথা বলেন, খুব বেশি মাখামাখিরও দরকার নাই। ভাইবা বোর্ডের কনসেন্ট্রেশন, মেন্টাল প্রিপারেশন লাগে। আপনি তো পড়াশোনা করে আসছেন, ডকুমেন্টস নিয়ে আসছেন, সবকিছুর জন্য আপনি রেডি, একদম মানে সুন্দর স্যুট টুট পরে আসছেন, সব ঠিক আছে। কিন্তু আপনার একটা মেন্টাল প্রিপারেশন লাগে। এই মেন্টাল প্রিপারেশনটা কিন্তু আপনার ওখানে বসে নিজেকে রেডি রাখতে হবে। সাপোজ আপনার হচ্ছে 18 জন ভাইবা দিবেন, ধরলাম। সাপোজ আপনি 18 জন ভাইবা দিবেন। সো আপনার সিরিয়ালটা মনে করেন হচ্ছে 18 নাম্বার, আপনি 18 সিরিয়ালে আছেন। So, আপনার আগে 17 জন ঢুকবে, বের হবে। সো এই ধৈর্য ধরে বসে থাকাটাও কিন্তু একটা মানে মানে স্ট্র্যাটেজি, বা এটাও কিন্তু একটা টেস্ট, যে আপনি 17 জনের জন্য ওয়েট করছেন, 18 নম্বরে ঢুকছেন। এটাও কিন্তু কষ্টকর। দেখবেন যে ওখানে সময় যাচ্ছে না, বা নার্ভাস ফিল হচ্ছে, একজন ঢুকতেছে বের হচ্ছে, কেমন কেমন লাগতেছে। সো এই কাজগুলোর জন্য বলছি যে একটু ঠান্ডা মাথায় থাকবেন, বেশি অচিত কথাবার্তা বলবেন না, যেটা পেঁচাল দিবেন না। আর কোনো রকম সিনক্রেট করবেন না। যখন আপনার সিরিয়াল আসবে সুন্দরভাবে ঢুকবেন। আচ্ছা, ঢোকার সময় হচ্ছে অনেকে বলেন দরজা খুলে কি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো। ডাজন্ট ম্যাটার ভাই, বাংলায় বলেন ইংরেজিতে বলেন। আপনার ভাইবা বোর্ডের যে মেম্বার থাকবেন তারা যদি ধরেই রাখেন যে আপনাকে প্রশ্ন করবেন হচ্ছে ইংরেজিতে, আপনি বাংলায় অনুমতি নিয়েও কিন্তু পার পাবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন।
সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের কারিগরি ত্রুটির জন্য কিছু সময় আমাদের সম্প্রচার বন্ধ ছিল, তো আমরা আবারও ফিরে আসলাম। সবাইকে আবারও স্বাগত। এবং আমরা যে অংশে কথা বলছিলাম সেই অংশ থেকে আমরা আবার শুরু করছি। সো আমরা একটু খেয়াল করে শুনি। সো আমরা আলোচনা করছিলাম হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা ভাইয়া বোর্ডের মধ্যে আমাদের টেম্পারমেন্টটা ধরে রাখবো, যেন কোনো রকম উল্টাপাল্টা কিছু না করি বা এমন কোনো সিক্রেট না করি যেটা আমার জন্য নেগেটিভ হতে পারে। যেমন আপনার ধরেন 18 জন আপনি ভাইবা দিচ্ছেন, কোনো একদিন আপনি 18 নাম্বার সিরিয়ালে আছেন। সো আগের 17 জন যাবে ভিতরে এবং বাইর হবে, এক এক করে যাচ্ছে আসছে, এরকম করতে করতে ওয়েট করাটাও কিন্তু আপনার জন্য একটা টেস্ট, এটাও কিন্তু একটা পরীক্ষা। সো এই পরীক্ষাতেও কিন্তু অনেকে উত্তীর্ণ হতে পারে না, নার্ভাস হয়ে যায়, নার্ভাস ব্রেকডাউন হয়, 18 নাম্বারে গিয়ে ঠিক মতো ভাইবা ডেলিভারি দিতে পারে না। এরকমও কিন্তু হয়। সো এই প্রবলেম গুলো যেন না হয়, এটা একটু মেন্টালি নিজেকে সেট রাখতে হবে যে আমার ভাইবা কিন্তু সিরিয়ালে সবার লাস্টেও হতে পারে। আবার এরকম হতে পারে যে আপনি একদম ফার্স্ট, প্রথম ব্যক্তি, আপনি রুমে বসতে না বসতে আপনাকে ভিতরে পাঠিয়ে দিল, এরকমও কিন্তু হয়। সো যেটাই হোক না কেন, আপনাকে একটু মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে এটা আপনি ফার্স্টও হতে পারেন, লাস্টও হতে পারেন। সো এইটা বুঝে কাজ করতে হবে। তো আসেন এবার ভাইবা বোর্ডে ঢোকার পরে কি কাজগুলা করা করা যাবে, কিগুলা করবেন না। হোয়াট টু ডু। অবশ্যই সালাম দেওয়ার চেষ্টা করবেন, কার্টেসি যেটা মেনটেন করা সেটা করবেন। হিন্দুদের জন্য যেটা গ্রিটিংস, আদাব বা নমস্কার বা সালাম, এটা দেওয়ার চেষ্টা করবেন। ইংরেজিতে বলতে পারেন মে আই কাম ইন স্যার, বা জাস্ট বাংলায় বললেও হয়, বাট ইংরেজি বলাটাই মনে হয় বেটার। এটা সবার আগে করবেন। 2 নাম্বার হচ্ছে অবশ্যই ভাইবা বোর্ডে যে কাজগুলা করবেন সেটা বলছি, আই কন্ট্যাক্ট বজায় রাখবেন। আই কন্ট্যাক্ট বলতে আপনারা যখন ভাইবা বোর্ডে মেম্বারদের প্রশ্নের উত্তর দিবেন, তখন চেষ্টা করবেন হচ্ছে সবার সাথে একটা আই কন্ট্যাক্ট বজায় রাখা। সাপোজ আপনাকে যে চেয়ারম্যান স্যার তিনি প্রশ্ন করলেন, তা আপনি তার দিকে তাকিয়েই কথা বলে যাচ্ছেন, বাকি 2 জন আছে কি দুনিয়ায় নাই আপনি খেয়ালই করতেছেন না। না রে ভাই, মাঝে মধ্যে তাদের দিকে একটু তাকান। তাই বলে আবার এরকম না যে ওই যে সিলিং ফ্যানের মতো, বা সরি টেবিল ফ্যানের মতো একবার বামে একবার ডানে, এরকম পেন্ডুলামের মতো মাথা ঘোরানোর দরকার নাই। জাস্ট যিনি প্রশ্ন করেছেন তার তার দিকে আই কন্ট্যাক্ট রেখে উত্তর দিবেন। মাঝে মধ্যে অল্প একটু পর পর বিরতি নিয়ে আশেপাশে তাকাবেন যে বাকি 2জনও কি রেসপন্স করছেন, বাকি 2জন আপনাকে দেখছেন কিভাবে, সেটা একটু অবজার্ভ করবেন। ঠিক আছে, এই কাজগুলো করবেন। 3 নাম্বার, ভদ্রতা বজায় রাখা। সব সময় যে পরিস্থিতি হোক না কেন ভাই, আপনাকে ভদ্রতা বজায় রাখতে হবে। ঠিক আছে, এটা কোনো কোনো ক্রমেই যেন নষ্ট না হয়। আচ্ছা, যেটা বলছি, ভদ্রতা বজায় রাখা, কোনো ক্রমেই যেন ভদ্রতা নষ্ট না হয়, এটা অবশ্যই হোয়াট টু ডু এর মধ্যে থাকবে। 4 নাম্বার হচ্ছে যে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে সেই প্রশ্নের উত্তরটা যতটা সম্ভব ব্রিফ বা সংক্ষিপ্ত ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত বলতে কি বোঝানো হচ্ছে, আপনাকে কি এক কথায় উত্তর দিতে হবে ব্যাপারটা এরকম না। ভাইবা বোর্ডে 2 রকম প্রশ্ন করা হয়, একটা হচ্ছে এমসিকিউ টাইপের, যেটার উত্তর শুধুমাত্র একটা ওয়ার্ড বা একটা উত্তর দিয়েই প্রকাশ করা যায়। আর একটা হচ্ছে এক্সপ্লেইন করা টাইপের, আপনার কাছে ব্যাখ্যা করতে বলা হতে পারে বা ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে। তো মনে রাখবেন, যেটা এমসিকিউ সেটা এমসিকিউ ওয়াইজ প্রশ্নের উত্তর দিবেন, আর যেটা একটু ব্যাখ্যা করার ব্যাপার চলে আসবে সেটাতে একটু হালকা ব্যাখ্যা করবেন। বাট মনে রাখবেন, কোনো একটা উত্তর কখনোই আপনাকে 1 মিনিট বা 1.5 মিনিটের বেশি সময় দেওয়া হবে না। এর মধ্যে তারা অন্য প্রশ্নে চলে যাবে, কারণ এত সময় নাই ভাই যে আপনাকে একটা প্রশ্নে 3-4 মিনিট টাইম দিবে ব্যাখ্যা করার জন্য। তো এই জন্য বললাম যে একটু দুঃখিত বারবার একটু সমস্যা হচ্ছে। আসলে আমাদের ভাইয়ার হচ্ছে একটু নেটে প্রবলেম হচ্ছে, ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, ওখানে কারেন্ট নেই, মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছে তো এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। একটু সময় দিয়ে সাথে থাকুন। সবাইকে আবারও স্বাগতম। আমাদের আবার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, যার কারণে আপনাদের কানেকশনটা লস্ট হয়ে গিয়েছিল। সো আমরা আসলে শুরু করি আমরা যে অংশে ছিলাম। সো এই হচ্ছে মোটামুটি আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন কোন কাজগুলো আমাদের মোটামুটি করতে হবে
আর করতে হবে না যেটা, সেটাও আশা করি আপনারা বুঝে ফেলেছেন যে কোনগুলো করা যাবে না। অভদ্রতা প্রদর্শন না করা, সালাম কার্টেসি শো না করা, আই কন্ট্যাক্ট অফ রাখা, তারপর হচ্ছে সংক্ষিপ্ত না করে এলাবোরেট উত্তর দেওয়া, অপ্রাসঙ্গিক কথা বলা, উল্টাপাল্টা বিহেভ করা, ঠিক আছে? বা কোনো কারণে এমন মনে হলো যে আপনি কোনো কারণে হয়তো মনোযোগী না ভাইবা বোর্ডে, আপনি উত্তর দিতে পারছেন না, বা আপনার ভাইবা বোর্ডের টিচারদের প্রতি সম্মান প্রদর্শন করলেন না, তো এইরকম বিভিন্ন কারণে কিন্তু ভাইভাতে আপনাকে ফেল করাতেও পারে, এরকম উদাহরণও আছে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সাবজেক্টিভে ভালো করতে কি করণীয়? এখন আপনাদের সামনে যে সময়টুকু আছে, আপনাদের ভাইবারে তো মেইনলি সাবজেক্টিভ হওয়ার চান্সই বেশি, কারণ যেহেতু শিক্ষা ক্যাডার টেকনিক্যাল ক্যাডার, আপনার নিজ সাবজেক্টের ভ্যালু আছে অনেক বেশি। সো সাবজেক্টিভের ক্ষেত্রে আমি বলবো, আপনারা যে সাবজেক্টেই পড়াশোনা করেছেন, অনেকেই হয়তো 4 বছর মেয়াদি অনার্স মাস্টার্স করেছেন, অনেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন বা অন্যান্য সাবজেক্টে পড়েছেন, আপনি যে সাবজেক্টেই পড়েন না কেন, সেই সাবজেক্ট রিলেটেড যে বেসিক কোর্সগুলো আছে, বেসিক কোর্স বলতে বোঝানো হচ্ছে যেগুলো আপনার সাধারণত হচ্ছে খুব বেশি মানুষজন জানে বা পড়াশোনা করে, বা যেগুলো হচ্ছে ভাইবা বোর্ডে যারা থাকবেন তারাও হয়তো জানতে পারে, সেই বেসিক কোর্সগুলো সম্পর্কে একটু ভালো মতো পড়াশোনা করে যাবেন। যেমন আপনি অর্থনীতি নিয়ে পড়লেন, অর্থনীতির কিছু বেসিক ইকোনমিক টার্ম থাকে না, এই টার্মস গুলো যেন আপনার ভুল না হয়। আপনি সাপোজ বাংলা পড়ছেন, বাংলা সাহিত্য নিয়ে আপনাকে প্রশ্ন ধরার সম্ভাবনা বেশি। আপনি ইংরেজির জন্য অ্যাপ্লাই করেছেন, আপনাকে ইংলিশ লিটারেচার নিয়ে প্রশ্ন করবে কিন্তু মাস্ট। সো প্রত্যেকেই প্রত্যেকের ফিল্ডে যে পড়াশোনাটা করেছেন অনার্স মাস্টার্স ইউনিভার্সিটিতে, সেই সাবজেক্টিভ গুলো এই সময়টাতে খুব ভালো করে পড়েন। সাধারণত ভাইভাতে বলা হয় যে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, তারপর সংবিধান, দেশের সমসাময়িক পরিস্থিতি, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো যেমন ধরা হয়, একই সাথে আপনার নিজের সাবজেক্ট সম্পর্কেও কিন্তু প্রশ্ন করা হবে। সো অন্য দিকগুলো ভালো আপনি পারলেন, ভালো জানলেন, কিন্তু সাবজেক্টিভ আপনি ভালো পারলেন না, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সো চেষ্টা করবেন সাবজেক্টিভটাও যেন ভালো হয় বা ভালোভাবে প্রস্তুতি থাকে, এটা মোটামুটি মাথায় রাখবেন। ওকে? সো ইন এ নাটশেল ভাইয়া আপুরা, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সো শেষে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, যে ভাইবা বোর্ডে আপনার হচ্ছে লাক যেমন কাজ করে, একই সাথে আপনি কতটুকু কম্পিটেন্ট, কতটুকু এলিজিবল, সেটাও কিন্তু ম্যাটার করে। অনেকটাই কিন্তু আপনার হাতেই থাকে ভাইবা বোর্ডের কন্ট্রোল, যদি আপনি ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারেন বা সেই অনুযায়ী নিজেকে নার্চার করতে পারেন বা ডেভেলপ করতে পারেন। বাকিটা লাক বা আল্লাহর উপর বা সৃষ্টিকর্তার উপর, যে আপনার ক্যাডার আসবে কি না আসবে। সো 100 নম্বরের ভাইবা, অবশ্যই এখানে নম্বরের পার্থক্য খুব বেশি একটা হবে না, কিন্তু তারপরও এখান থেকেও একটা ভালো নম্বর তুলে আনা সম্ভব, যদি যে আলোচনাগুলো এতক্ষণ আমরা করলাম, সেই আলোচনাগুলোর মধ্য দিয়ে যদি আপনি জিস বা সারাংশটা নিতে পারেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন, আশা করি আপনার ভাইবা অতটা কঠিন মনে হবে না। সো লাস্ট কয়েকটা পরামর্শ, এখন এই অল্প সময়ের মধ্যে প্রচুর কথা বলার প্র্যাকটিস করুন। কথা বলার প্র্যাকটিস বলতে বাংলা এবং ইংরেজি। ইংরেজিতে যদি আপনি দুর্বল হন, চেষ্টা করুন এখন ইংরেজিতে বেশি কমিউনিকেট করতে ফ্যামিলি, ফ্রেন্ডস এদের সাথে, যেটা আপনাকে এগিয়ে রাখবে। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো মুদ্রা দোষ বা কোনো প্রবলেম থাকে কথা বলার সময়, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলুন, তাহলে নিজেকে নিজে দেখে দেখে কথা বলতে পারবেন। তখন হয়তো মাথা একদিকে কাত হয়ে যাচ্ছে, দাঁত কিরমির হয়ে যাচ্ছে, বা চোখ ছোট বড় হয়ে যাচ্ছে অনেকের, বা মুখের অঙ্গভঙ্গি খারাপ দেখাচ্ছে, এগুলো সংশোধন করা সম্ভব যদি আপনি আয়নার সামনে নিজেকে একটু প্রিপেয়ার করেন। ওকে? আর 3 নাম্বার যেটা হচ্ছে, সব ডকুমেন্টস, কাগজপত্র এগুলো গুছিয়ে নিবেন যেন কোনো ভুল না হয়। এবং 4 নাম্বার হচ্ছে, আমি যে কথাগুলো বললাম, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, সেগুলো একটু মাথায় রাখেন এবং সেই অনুযায়ী ড্রেস কোড মেনটেন করে ভাইবা দিতে যান। ইনশাল্লাহ সফলতা থাকবে। সো আমি আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আপনাদের জন্য গাইডলাইন সেমিনার আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই আলোচনা শোনার জন্য। আশা করি আপনাদের উপকার হবে। সো সবার জন্য শুভকামনা থাকলো যেন ভাইবা ভালো হয়। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আবারও কথা হবে। সেই পর্যন্ত বিদায়, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।